বর্তমান রাষ্ট্রপতি জনাব শাহাবুদ্দিন চুপ্পু, তাকে নিয়ে রাজনীতির যে সাসপেন্স, এটি এখন চরমে। যদিও আমাদের রাষ্ট্রপতির যে পদ এবং পদবি, এটি সাংবিধানিক, নির্বাচিত রাজনৈতিক সরকারের ইচ্ছা বা অনিচ্ছার বাইরে রাষ্ট্রপতির আসলে যাওয়ার কোনো সাধ্য নেই। তো এই অলংকারিক পদটি শেখ হাসিনার পতনের পর থেকে নানা কারণে গুরুত্বপূর্ণ হয়ে পড়েছে। এই রাষ্ট্রপতিকে বাদ দেওয়ার জন্যে এবং এই রাষ্ট্রপতি পদে ডক্টর মোহাম্মদ ইউনূসকে বসানোর জন্যে বা আরও কেউ তাদেরকে বসানোর জন্য যে চক্রান্ত হয়েছে, বিশেষ করে হাদি হত্যাকাণ্ডের পরে যে পরিবেশ পরিস্থিতি তৈরি করা হয়েছিল, তারপরও এখনো রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু সাহেব যে বঙ্গভবনে আছেন, এটি রাজনীতিতে একটি বিস্ময়কর ঘটনা। গত 18 মাসে বাংলাদেশে আসলে যে কি ঘটেছে, এটি নিয়ে এখনো কেউ খোলামেলা আলোচনা করেননি। 75 15 আগস্টের পর যেভাবে দেশি বিদেশি সাংবাদিকরা একটার পর একটা বই লিখে বিশ্লেষণ করে কেন এই হত্যাকাণ্ড ঘটল, কেন নেপথ্যে এত কিছু হলো, সবার একটা চুলচেরা বিশ্লেষণ ছিল, যার থেকে আমরা এখন বুঝতে পারি। কিন্তু সে অনুযায়ী জিয়াউর রহমান সাহেবের যে হত্যাকাণ্ড, সেটি নিয়ে ওভাবে কোনো সাহিত্য রচনা হয়নি। ফলে কি হলো, তাকে নিয়ে আবেগ আছে, ভালোবাসা আছে, কিন্তু মানুষের মনোমস্তিষ্কে জিয়াউর রহমানের যে হত্যাকাণ্ড, সেই হত্যাকাণ্ডটি বঙ্গবন্ধুর হত্যাকাণ্ডের মতো এতটা সাড়া ফেলতে পারেনি। তো সেই দিক থেকে গত 18 মাসে প্রথমত শেখ হাসিনার পতন, এই পতনের পেছনে এনসিপি কতটা দায়ী, মানে সমন্বয়করা কতটা দায়ী, বা বৈষম্য বিরোধী আন্দোলনকারীরা কতটা দায়ী। এই আন্দোলনের মাস্টার মাইন্ড কে? সালাউদ্দিন সাহেব, তারেক রহমান সাহেব, জামাতের আমির শফিক সাহেব, তারপর সমন্বয়ক এবং মাস্টার মাইন্ড হিসেবে যিনি পরিচিতি লাভ পেয়েছেন মাহফুজ, নাকি ডক্টর মোহাম্মদ ইউনূস? কেন এই ম্যাটিকুলাস ডিজাইনটা হয়েছিল, কিভাবে হয়েছিল? বিটিভি ভবন পোড়ানো, মেট্রো রেলে আগুন, তারপর সেতু ভবনে আগুন সহ মহাখালীতে যে তাণ্ডব চলেছিল, সায়দাবাদে যে তাণ্ডব চলেছিল, এবং গণভবন, বঙ্গভবন, ঢাকা রাজপথ, বিশেষ করে বাড্ডা, রামপুরা, মহাখালী, এই অঞ্চলগুলোতে যা কিছু ঘটেছে তার খুব অল্প আমরা জানি। মাঝে মধ্যে 2-4টি বিস্ফোরক কথা বের হয়ে আসছিল, যেমন ব্রিগেডিয়ার সাখাওয়াত সেই 7.65 বোরের যে রাইফেল, স্নাইপার রাইফেল, এই রাইফেল নিয়ে মুখ ফসকে কিছু কথা বলে ফেলেছিলেন। তো ঘটনা যাই হোক, শেখ হাসিনার পতন হয়েছে, 15 বছরের শাসক, দেশের বেশিরভাগ মানুষ রাজপথে নেমে এসেছে এবং ডক্টর মোহাম্মদ ইউনূসকে বরণ করে নিয়েছে। যেখানে যেখানে আওয়ামী লীগ ছিল, যেখানে যেখানে আওয়ামী লীগের নাম ছিল, গন্ধ ছিল, হোক সে ইউনিয়ন পরিষদের মেম্বার কিংবা মন্ত্রী অথবা রাষ্ট্রপতি, সব জায়গাতে বিক্ষোভকারীরা, আন্দোলনকারীরা তাদের সর্বশক্তি নিয়োগ করে মব তৈরি করা হয়েছে। সুপ্রিম কোর্ট থেকে শুরু করে সব জায়গাতে নজিরবিহীনভাবে বাংলাদেশের প্রধান বিচারপতি সহ অন্যান্য যে সকল বিচারপতিদেরকে নাজেহাল করা হয়েছে, নাস্তানাবুদ করা হয়েছে এবং তাদেরকে চাকরিচ্যুত করা হয়েছে বা তারা পদত্যাগ করেছেন। এটি আমার জানা মতে অন্য কোনো অসভ্য দেশে ঘটেছে আমি জানি না। যাই হোক, এত কিছুর পরে যে মানুষটি টিকে গেছেন, তিনি হলেন জনাব শাহাবুদ্দিন চুপ্পু। তাকে গত 18 মাসে বঙ্গভবন থেকে বের করার জন্যে, তাড়ানোর জন্যে, মেরে ফেলার জন্যে, পদচ্যুত করার জন্য, আরও অনেক কিছু, মানে যা ভাষায় বর্ণনা করা যাবে না, সর্বোচ্চ চেষ্টা হয়েছে। কিন্তু এখানে বিএনপি রাজনীতির যাকে বলা হয় কৌশল, সেনাবাহিনীর কৌশল, আমলাতন্ত্রের কৌশল, এবং যারা সেই
ডক্টর মোহাম্মদ ইউনূসের কিচেন ক্যাবিনেটের সদস্য ছিলেন, তাদের মধ্যে মতদ্বৈততার কারণে আজকের দিনটি পর্যন্ত জনাব শাহাবুদ্দিন চুপ্পু সাহেব তিনি টিকে আছেন। এবং এই পৃথিবীতে মানুষদের মধ্যে যাদের সর্বোচ্চ সার্ভাইভাল পাওয়ার, আমার কাছে মনে হচ্ছে গত 17 মাসে উনি যে নিজের অস্তিত্ব বজায় রাখার জন্য যেভাবে উনি টিকে ছিলেন, যেভাবে উনি কথা বলেছেন এবং যেভাবে তিনি কৌশলী হয়েছেন ওই বঙ্গবন্ধু ভবনের ওই আবদ্ধ বাড়ি থেকে, যেভাবে তিনি সাংবাদিক মতিউর রহমান চৌধুরী থেকে শুরু করে অনেক সাংবাদিকদেরকে ডেকে তিনি বক্তব্য দিয়েছেন, কথা বলেছেন, বহু মানুষের সঙ্গে সম্পর্ক স্থাপন করেছেন ব্যক্তিগত পর্যায়ে, অনেককে তিনি নরম করে ফেলেছেন, অনেকের সঙ্গে তিনি সম্পর্ক স্থাপন করেছিলেন, এটা বলতে গেলে বিস্ময়কর। তো সেই শাহাবুদ্দিন চুপ্পু তিনি বিএনপি ক্ষমতায় আসার আগে নিজেই বললেন যে রাজনৈতিক সরকার আসলে তিনি চলে যাবেন, স্বেচ্ছায় পদত্যাগ করে চলে যাবেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি সাহেব তিনিও চলে গেছেন, আর অনেকে চলে গেছেন, দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান তিনিও চলে গেছেন। চুপ্পু সাহেব তিনি চলে যাবেন বা তাকে বলা হবে আপনি চলে যান, অথবা তিনি পদত্যাগ করবেন অথবা তাকে বাধ্য করা হবে। এটাই যখন 99.99% সম্ভাবনা ছিল নতুন সরকারের শপথ গ্রহণের আগ পর্যন্ত। কিন্তু শপথ গ্রহণ করার পরে এখন 99.99% সম্ভাবনা দেখা দিয়েছে জনাব শাহাবুদ্দিন চুপ্পু ক্ষমতায় থেকে যাবেন বা তিনি মেয়াদ পূর্ণ করবেন, এরকম একটি কথা। কেন? এটা নিয়ে হলো আজকের এই আলোচনার গভীরতা বোঝার জন্য আপনাদেরকে 3-4টি বিষয় বলি। প্রথমত হলো যে জনাব শাহাবুদ্দিন চুপ্পু পার্লামেন্টে যে বক্তব্য দিলেন, এটাকে আপনি ফার্স্ট কগনিজেন্সে নেন। তাকে রাখা হয়েছে, পার্লামেন্টে নেওয়া হয়েছে মূলত জামাত এবং এনসিপি তাদেরকে উত্তেজিত করার জন্য। তারা সংসদ বর্জন করুক, সংসদ থেকে বের হয়ে যাক, পার্লামেন্ট জমিয়ে তুলুক বা পাগলের মতো তারা খামচি করুক, এইরকম একটা দৃশ্য। অথবা তারা বসে বসে নিজেরা যাদের সমালোচনা করেছে, সেই আওয়ামী লীগ কিংবা যাকে বঙ্গভবন থেকে বের করার জন্য সর্বশক্তি নিয়োগ করা হয়েছে সেই চুপ্পু, তো তাকে রাষ্ট্রপতির ভাষণের সময় দেখবেন, এটা জামাত এবং বিএনপির জন্য যে অবমাননাকর, যে মানে যাকে বলা অস্বস্তিকর, এটা বিএনপির লোকজন চেয়েছে। এটা হলো এক। 2 নম্বর হলো যে ঈদগাহ, জাতীয় ঈদগাহ ময়দানে, তো জাতীয় ঈদগাহ ময়দানে জনাব তারেক রহমান সাহেব এবং শাহাবুদ্দিন চুপ্পু সাহেব, তারপর প্রধান বিচারপতি একত্রে নামাজ আদায় করেছেন। এটি মূলত ডক্টর মোহাম্মদ ইউনূসের ইমেজে ভীষণভাবে এটি আঘাত করেছে, কুড়ালের বা কুঠার আঘাত করেছে। 2 নম্বর হলো যে জামাত এবং অন্যান্য যারা আছেন তাদেরকে ঈদগাহ ময়দান ছাড়া করেছে। এবং এখানে দেখেন যে জামাত যে কৌশল জানে, সেখানে তারেক রহমান সাহেবের পাশে জামাতের আমিরকে বসতে দিতে হতো। জামাতের আমির রাষ্ট্রপতির সঙ্গে মানে যদি না থাকতেন, তাহলে সেক্ষেত্রে তিনি লোকজন সহকারে সেখানে এতটা উপস্থিত থাকতেন সবাইকে নিয়ে, যে ওখানে কুলাকুলি থেকে শুরু করে যা কিছুতে তিনি একেবারে রীতিমতো মাতোয়ারা করে ফেলতেন। এবং অনেক মুসলিম দেশের যারা লোকজন জামাত সংশ্লিষ্ট, তাদেরকেও, রাষ্ট্রদূতদেরকেও এখানে আনা হতো। ফলে পুরো ডায়াসটি বিএনপির পরিবর্তে জামাতের কাছে চলে যেত। এবং ওখানে যদি জামাত সংশ্লিষ্ট লোকজনের আধিক্য থাকতো, তাহলে ঈদগাহ ময়দানে বিএনপির সঙ্গে জামাতের একটা ক্ল্যাশ হয়ে যেতে পারতো নেতাকর্মীদের সাথে। এটা বিএনপি চায়নি। আর না চাওয়ার জন্য সহজ একটা বিষয় হলো রাষ্ট্রপতিকে সম্মান করে সেখানে নিয়ে আসা। 100% সফল। তারপর দেখা গেল ঈদের দিন, এই গত বছর যেটা হয়নি বা তার আগের বছর যেটা হয়নি, সেটা হলো এই ঈদে রাষ্ট্রপতির দরবারকে জমজমাট করার জন্য তারেক রহমান সাহেবের চেষ্টার ত্রুটি ছিল না। এখানে রাষ্ট্রপতির অনেক ভূমিকা ছিল। তিনি অনুষ্ঠানটিকে বর্ণাঢ্য করার জন্যে তিনি সর্বোচ্চ চেষ্টা করেছেন। তারপর এমনকি তার যে অনুষ্ঠানের দ্রুতি, ব্যাপ্তি, ডিসিপ্লিন সব কিছু তারেক রহমান সাহেবের যে অনুষ্ঠান যমুনাতে হয়েছে তার চাইতে
অনেক অনেক বেশি হয়েছে। এর কারণ হলো ওখানে রাষ্ট্রীয় প্রোটোকলটা, গণভবনে রাষ্ট্রীয় প্রোটোকলটা একেবারে কাজ করেনি। মানে যে যার মতো গিয়েছেন, তারপর নেতাকর্মীদের ঢল, যেখানে 1.5 ঘন্টা লাগছে ডক্টর মোহাম্মদ ইউনূসকে তার সঙ্গে দেখা করতে গিয়ে। ফলে ওখানে যে সৌন্দর্যটা ওটি হয়নি, বরং ওখানে তার সঙ্গে দেখা করতে গিয়ে অনেক অপ্রীতিকর ঘটনা ঘটেছে যমুনাতে তারেক রহমান সাহেবের অনুষ্ঠানে। ফলে বিএনপি নেতাকর্মী মোড়লে সবাই বিব্রত। আর অন্যদিকে রাষ্ট্রপতির অনুষ্ঠানটি ছিল একেবারে সুশৃঙ্খল এবং এখানে যারা গেছেন সব কোয়ালিটি অফ পিপল, সমাজের একেবারে মানে জ্ঞানী আমলা কামলা থেকে শুরু করে একেবারে টপ অফ দ্য লেভেল তারা গণভবনের পরিবর্তে, মানে যমুনার পরিবর্তে বঙ্গভবনে গেছেন। তো সেই বঙ্গভবনে যারা আসছেন, যতটুকু আমি দেখলাম সেখানে মোটামুটি চাঁদের হাট বসেছিল, সবাই প্রাণবন্ত ছিলেন, আলাপ আলোচনা সব দিক থেকে। এখানে রাজনৈতিক সরকারের সদিচ্ছা না থাকলে জনাব চুপ্পু সাহেব এটা করতেন না, আর তিনি চেষ্টা করলেও সেটা পারতেন না। তো এটা কেন করা হলো? প্রথম জিনিসটা করা হলো যে দুটো অনুষ্ঠান, অর্থাৎ বঙ্গভবন এবং যমুনা, এখানে যে অনুষ্ঠান হয়েছে সেই অনুষ্ঠানের সঙ্গে সঙ্গে মানুষের যে দৃষ্টি পুরোটাই কিন্তু এই বঙ্গভবনকে কেন্দ্র করেছিল আর তারেক রহমান সাহেবকে কেন্দ্র করেছিল। কিন্তু আমির জামাত বা জামাতের সভাপতি তারা যদি অনুষ্ঠান করতেন বঙ্গবন্ধু ভবন, যদি ওখানে কোনো অনুষ্ঠান না করত, তাহলে মানুষ জামাতের আমির ওখানে ছুটতেন। তো সেক্ষেত্রে শাহাবুদ্দিন চুপ্পু সাহেবের এই যে যাকে বলা হয় তার বঙ্গভবনের যে অনুষ্ঠান, এই অনুষ্ঠানটি জামাতের রাজনীতিকে অনেকটা প্রশ্ন সাপেক্ষ করে ফেলেছে, ম্লান করে দিয়েছে। আর অন্য একটা বিষয় হলো যে আপনি যে কোনোভাবে হোক আপনার প্রতিপক্ষ যেটা অপছন্দ করে তার সামনে যত বেশি তিড়িং বিড়িং করবেন, যত বেশি লাফালাফি করবেন এবং তাকে যত বেশি উত্তেজিত করে ফেলবেন, তত আপনার লাভ। এবং বিএনপি জনাব চুপ্পু সাহেবকে দিয়ে এই কাজটি অনায়াসে যেভাবে করতে পারছেন, ওটি তাকে শত শত কোটি টাকা খরচ করেও জামাতকে এইভাবে উত্তেজিত, এইভাবে চুপ, মানে একেবারে চুপ করিয়ে দেওয়া এবং বিব্রত করা, এটা কোনো অবস্থাতেই সম্ভব ছিল না। একবারে সর্বশেষ সেটা হলো চুপ্পু সাহেবকে সম্মানিত করে মূলত ডক্টর মোহাম্মদ ইউনূসের মনে একটা ভয় ধরিয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে। এটা যে যদি বিএনপির সঙ্গে ডক্টর মোহাম্মদ ইউনূসের কোনো সমঝোতা হয়ে থাকে বা মানে হওয়ার কোনো পসিবিলিটিস থাকে, সেখানে চুপ্পু সাহেবের এই যে উপস্থিতিটা, এটা তাকে ভীষণ রকম ভীত সন্ত্রস্ত করে ফেলবে। কেন করবে? প্রথমত হলো যে এই যে এখন এনসিপি এবং জামাত যে জুলাই সনদ বাস্তবায়ন করতে যাচ্ছে, এতে করে রাষ্ট্রপতির ক্ষমতা মারাত্মকভাবে বাড়বে। আর রাষ্ট্রপতি ক্ষমতাপ্রাপ্ত হওয়ার সঙ্গে সঙ্গে অতীতে তার সঙ্গে যারা খারাপ আচরণ করেছেন, তাকে অপমান করেছেন, বেইজ্জতি করেছেন, লাঞ্ছিত করেছেন, তাদেরকে তিনি ছাড়বেন না। এক্ষেত্রে ডক্টর মোহাম্মদ ইউনূস টার্গেট নাম্বার 1। আর এই অবস্থাতে বিএনপি মুসকি মুসকি হাসছে আর জামাত প্রমাদ গুনছে যে যদি চুপ্পু সাহেবকে রেখে দেওয়া হয় আর এই অবস্থায় রাষ্ট্রপতির সেই ক্ষমতা বাড়ে, তাহলে তাদের কি হবে। এই জন্য তারা দ্বিধাগ্রস্ত। তারা একসাথে দুটো দাবি করেছে, জনাব শাহাবুদ্দিন চুপ্পুর পদত্যাগ এবং জুলাই সনদের বাস্তবায়ন, সংস্কার কমিশনের সুপারিশ সমূহ বাস্তবায়ন। এবং তারা এও চাচ্ছে যে মানে অলক্ষ্যে যে বঙ্গভবনে ডক্টর মোহাম্মদ ইউনূস সেখানে যান। তো এই যে ঘটনাগুলো একটা কমপ্লেক্স অবস্থা তৈরি হয়েছে, এই কমপ্লেক্স অবস্থায় বিএনপি যে সুযোগ পাচ্ছে, বেনিফিট পাচ্ছে, সে তুলনায় জামাত, এনসিপি এবং ডক্টর মোহাম্মদ ইউনূস, তাদের যারা দোষর রয়েছে আমেরিকা, তারা সবাই মিলে একটা নাস্তানাবুদ অবস্থার মধ্যে পড়েছে। এবং এখানে একটা বিষয় আমরা শুনলাম, সেটা হলো যে মার্কিন রাষ্ট্রদূত মিস্টার ব্র্যান্ট ক্রিস্টেনসেন, তিনিও বঙ্গভবনে গিয়েছিলেন অন্যান্য রাষ্ট্রদূত সহ, এবং অনেকক্ষণ তিনি সেখানে ছিলেন, সবার সাথে মত বিনিময় করেছেন। তিনি এমনি বাংলাদেশে পরিচিত, ঘন্টার পর ঘন্টা তিনি সেখানে থেকেছেন। তো সেই তুলনায়
তিনি অন্যান্য জায়গাতে কোথায় কোথায় গিয়েছেন, কতটা সময় দিয়েছেন সেটা কিন্তু মিডিয়াতে আসেনি। ফলে এবারের ঈদে যে চাঁদের হাট বসেছিল, এটা কি কেবলই মাত্র পূর্ণিমার চাঁদ? এটা কি কেবলই মাত্র ঈদ উল ফিতরের চাঁদ, নাকি ঈদুল আজহা মানে বকরি ঈদের চাঁদ? আর বকরি ঈদের চাঁদ যদি উঠে উৎসব হয়, তাহলে তো সেখানে মোটামুটি কুরবানির একটা ব্যবস্থা থাকবেই। জমে উঠেছে রাজনীতি, দেখতে থাকুন কোথায় গিয়ে এর পরিণতি দাঁড়ায়। দর্শক, বাংলাদেশে তেল সংকটে পেট্রোল পাম্পগুলো প্রায় অচল। সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে যে কোনো সংকট নেই, পর্যাপ্ত তেলের মজুদ রয়েছে, কিন্তু তারপরও সরবরাহ ঠিক রাখা যাচ্ছে না। মানুষের মধ্যে যে উত্তেজনা দেখা দিয়েছে এবং মানুষ যেভাবে যে কোনো সংকটে মজুদ করে, এক্ষেত্রেও দেখা যাচ্ছে যে ঘটনা তাই ঘটছে। কোনো গাড়ি বা কোনো মোটরসাইকেল হয়তো সকালে তেল ভরে নিয়ে গেছে, আবার বিকেলবেলা সেই তেল কোনো বোতলে বা ড্রামে সে জমা রেখে আবার বিকেলবেলা তেলের জন্য পেট্রোল পাম্পগুলোতে ভিড় করেছে। ফলে অন্যান্য সময় দেখা গেল যে পেট্রোল পাম্পে যদি ডিপো থেকে, সরকারি ডিপো থেকে তেল সরবরাহ করা হয়, যে তেলে 24 ঘন্টা চলে, সেই তেল এখন 3 ঘন্টাতে শেষ হয়ে যাচ্ছে বলে সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে। অথচ মানুষের যে চলাচল এই সময়টাতে অনেকটা সীমিত। দ্বিতীয়ত সমস্যা হচ্ছে পেট্রোলে এবং অকটেনে, অর্থাৎ মোটরসাইকেল এবং প্রাইভেট যে কারগুলো রয়েছে এগুলোতে, যেগুলো হওয়ার কথা নয়। হওয়ার কথা নয় এই কারণে যে আমাদের গণপরিবহন সবই চলে ডিজেলে। তো ডিজেলে কোনো সমস্যা নেই, এবং যেটিতে সমস্যা হওয়ার কথা এলএনজিতে কোনো সমস্যা নেই। তারপর বিদ্যুৎ প্ল্যান্টগুলো চলে সেই ফার্নেস অয়েলে, এলএনজিতে এবং ডিজেলে, সেখানে কোনো সমস্যা নেই। অকটেন এবং পেট্রোলে যে সমস্যা হচ্ছে, এটা কোনো অবস্থাতে হিসাব মেলানো যাচ্ছে না। এই দুটো প্রোডাক্ট আমাদের দেশে পেট্রোলিয়ামের বাই প্রোডাক্ট, অর্থাৎ আমাদের দেশে যেগুলো গ্যাস ক্ষেত্র রয়েছে, অর্থাৎ আমরা যে মাটির তলা থেকে গ্যাস উত্তোলন করি, সেই গ্যাস উত্তোলন করতে গিয়ে সেখান থেকে কিছু তেলও আসে। এই তেলগুলো রিফাইন্ড করে আমরা যে অকটেন পাই আর পেট্রোল পাই, এটা দিয়ে আমাদের দেশ চলে যায়। এর বাইরে আমরা যে ডিজেল আনি, ডিজেলের মধ্যে পরিশুদ্ধ ডিজেল আনি, ক্রুড অয়েল এবং অপরিশোধিত যেটা ক্রুড অয়েল সেটাও আনি। তো ইস্টার্ন রিফাইনারিতে এগুলো যখন রিফাইন করা হয়, সেই রিফাইন করার পর সেখান থেকে বেশ কিছু মানে পেট্রোল এবং অকটেন পাই। আমাদের দেশের যে চাহিদা, পেট্রোলে আমরা একেবারে স্বয়ংসম্পূর্ণ, আর অকটেন এটা সারপ্লাস থাকে। তো কাজেই এটা নিয়ে কেন আতঙ্ক ছড়ানো হচ্ছে, কেন লোকজন আতঙ্ক মজুদ করছে, কেন ভয় পাচ্ছে, এটা আমি বুঝতে পারছি না। কিন্তু সমস্যা দিনকে দিন প্রকট থেকে প্রকট আকার ধারণ করছে। অনেকগুলো পেট্রোল পাম্পে মারামারি হচ্ছে, কাটাকাটি হচ্ছে, এবং গাড়ির লাইন ক্রমশ বাড়ছে। এখন এই যে বাংলাদেশের যে সমস্যা, এই সমস্যাটা বাদ দিয়ে আমরা যদি বিশ্বের অন্যান্য দেশে দেখি বা তাকাই, যেখানে আমাদের মতো গ্যাস ফিল্ড নেই, তো তাদেরকে তো আসলে পেট্রোল, ডিজেল, তারপরে অকটেন থেকে শুরু করে সব কিছু আমদানি করতে হয়। তো এই সকল দেশে প্রচণ্ড সমস্যা দেখা দিয়েছে। ফিলিপিন্স ইতিমধ্যে তাদের দেশে জরুরি অবস্থা জারি করেছে এই পেট্রোলের সেই বিতরণ এবং বিপণন নিয়ে। নজিরবিহীন ঘটনা। ইউরোপের একটি দেশ, আজকে এই ভিডিও যখন করছি, একটি দেশ শুরু করেছে যে নির্দিষ্ট পরিমাণের বাইরে কেউ নিতে পারবে না। অন্যদিকে যুদ্ধ যে পর্যায়ে গড়িয়েছে, খুব দ্রুত এটি সমাধান হবে মনে হচ্ছে না। আমেরিকা শান্তির জন্য 15টি প্রস্তাব দিয়েছে, যেটি ইরানের পক্ষে মান্য করা সম্ভব নয়। আবার ইরান যে 5টি শর্ত দিয়েছে, সেই 5টি শর্তের একটিও আমেরিকার পক্ষে মান্য করা সম্ভব নয়।
ফলে আর এক দফা আক্রমণ প্রতি আক্রমণ চলবে। এর মধ্যে ডোনাল্ড ট্রাম্প বেশ কয়েকবার তার কথা পরিবর্তন করেছেন, আর এই কথার উপর বিশ্বাস স্থাপন না করে ইরান তাদের যে আক্রমণ সেটা ক্রমশ বাড়িয়ে চলেছে। পাকিস্তানের মাটিতে এই মুহূর্তে ইরানের স্পিকার, জাতীয় সংসদের স্পিকার এবং মার্কিন যুক্তরাষ্ট্রের দুজন গুরুত্বপূর্ণ কর্মকর্তা, ভাইস প্রেসিডেন্ট এবং যিনি পররাষ্ট্রমন্ত্রী, এই দুজন আলোচনা অংশগ্রহণ করছেন পাকিস্তানের মাটিতে। কিন্তু কোনো অবস্থাতেই কোনো পক্ষ আক্রমণ বন্ধ করছে না, কেউ কাউকে বিশ্বাস করতে পারছেন না। এর মধ্যে বিশ্বের যে জ্বালানি মার্কেট, এটি 24 ঘন্টার মধ্যে 2 থেকে 3 বার ওঠানামা করছে, একবার উঠছে একবার নামছে। শেয়ার মার্কেটগুলো ওঠানামা করছে, প্রচণ্ডভাবে ওঠানামা করছে। তারপর স্বর্ণের বাজার, এই গত 24 ঘন্টা নয় 48 ঘন্টাতে 7 বার স্বর্ণের বাজারে স্বর্ণের দাম নজিরবিহীনভাবে কমে গেছে। ডলারের দাম ঊর্ধ্বমুখী, ডলারের দাম ঊর্ধ্বমুখী হওয়ার কারণে স্বর্ণের দাম কমে গেছে। আর মধ্যপ্রাচ্য সহ অন্যান্য যে দেশগুলো, ইনক্লুডিং রাশিয়া, তারা তাদের যে তেলের উৎপাদন এটা সীমিত করেছে। ফলে তেলের মূল্য যদি $300 পার ব্যারেলে চলে যায়, এটি আশ্চর্য হওয়ার কিছু থাকবে না। আমাদের দেশের যে জ্বালানি নিরাপত্তা, এটাতে বৈচিত্র্য আনার জন্য আমরা এলএনজিতে গিয়েছি এবং আপনারা জানেন যে এলএনজি মধ্যপ্রাচ্যের যে দেশগুলো সাপ্লাই করে তাদের মধ্যে নাম্বার 1 হলো কাতার, এবং কাতারের সঙ্গে মূলত আমাদের এলএনজি আনার যে চুক্তি এটা ছিল। এর বাইরে সিঙ্গাপুরের যে স্পট মার্কেট, সেখান থেকে আমরা মাঝে মধ্যে কিনতাম। সালমান এফ রহমান এই ব্যবসাগুলো করতেন। বিপু ছিল যে তেলমন্ত্রী, বিপু, তার কোম্পানি কাজগুলো করতেন, এখনো তারাই করছেন। তো কাতার সেখানে এলএনজি উৎপাদন বন্ধ করে দিয়েছে, এখন বিকল্প আছে রাশিয়া। তো আমরা রাশিয়া থেকে সরাসরি কিনতে পারবো না, এই কারণে হলো ডক্টর মোহাম্মদ ইউনূস আমেরিকার সঙ্গে যে গোপন চুক্তি করেছে, সেখানে রাশিয়ার কাছ থেকে তেল কেনার ব্যাপারে বাধ্যবাধকতা রয়েছে। আর এই কারণে নতুন সরকার তেল কেনার জন্য আমেরিকার অনুমতি চেয়েছে। আমেরিকা সেই অনুমতি দেয়নি এখন পর্যন্ত, বা দেবে বলে মনে হচ্ছে না। বিকল্প থাকে কি ভারত থেকে এই রাশিয়ার জ্বালানি এনে আমরা আমাদের প্রয়োজন মেটাতে পারি, এবং এক্ষেত্রে ভারত কতটা সাহায্য করবে, সহযোগিতা করবে, তা আমরা এখন স্পষ্ট নেই। ইতিমধ্যে পত্রপত্রিকায় খবর ছাপা হয়েছে যে এই অর্থ বছরে, ফিসক্যাল ইয়ার, অর্থাৎ জুন থেকে ডিসেম্বর পর্যন্ত, আজকের এই দিনে বিশ্ব তেলের বাজারে যে অবস্থা, তাতে সরকারকে জ্বালানি বাবদ অতিরিক্ত, আগে যা খরচ হতো তার চেয়ে অতিরিক্ত $4.6 বিলিয়ন খরচ করতে হবে। গড়ে ধরেন যদি 12,000 কোটি টাকা হয় 1 বিলিয়নে, তাহলে প্রায় 55,000 কোটি টাকা অতিরিক্ত ব্যয় করতে হবে সরকারকে এই ফিসক্যাল ইয়ারে তেল আমদানির জন্য। বোঝার চেষ্টা করে যে কি সমস্যা আমাদের মাথার উপর পড়েছে। ফলে সামনে যে গ্রীষ্মকাল আসছে, গ্রীষ্মকাল তো এখনই চলে আসছে, এপ্রিল থেকে এটা প্রবল আকার দাবদাহ হবে। এখন থেকে গ্রামগঞ্জে কিন্তু বিদ্যুৎ পাওয়া যাচ্ছে না। শহরে তুলনামূলকভাবে অবস্থা একটু ভালো, তারপরেও কিন্তু খুব ঘন ঘন অনেকগুলো এলাকাতে ঘন ঘন বিদ্যুৎ যাচ্ছে। তো যদি বিদ্যুৎ কেন্দ্রগুলোতে সময় মতো তেল সরবরাহ না করা যায়, জ্বালানি সরবরাহ না করা যায়, এটা সরবরাহ করার যে চুক্তি, বিভিন্ন বিদ্যুৎ প্ল্যান্টগুলোর সাথে যে সরকারের চুক্তি, সেই চুক্তি অনুযায়ী নির্দিষ্ট মূল্যে প্রয়োজনে ভর্তুকি দিয়ে এই তেল সরবরাহ করবে সরকার। সরকার যদি সেই তেল সরবরাহ করতে না পারে, তাহলে বিদ্যুৎ কেন্দ্রগুলো চলুক বা না চলুক, সেক্ষেত্রে সরকারকে ক্যাপাসিটি চার্জ বাবদ বিরাট অঙ্কের অর্থদণ্ড গুনতে হবে। এই যে ত্রয়ী সমস্যা, সারা দুনিয়াতে সমস্যা, আমাদের যে জ্বালানি
যে নিরাপত্তা, সেই নিরাপত্তা এলএনজির যে সংযোজন, তার সঙ্গে সঙ্গে এই যে যুদ্ধ, এই ত্রিমাত্রিক সমস্যার সঙ্গে আরও 3টি সমস্যা। 1 নম্বর সমস্যা হলো আমাদের টাকা নেই, দেশীয় মুদ্রা নেই, বিদেশি মুদ্রা নেই। 2 নম্বর সমস্যা হলো সরকার একেবারে নবীন, এখানে কারা আমদানিকারক, কারা রপ্তানিকারক, এখানে কি সিন্ডিকেট রয়েছে, কোনটা পজিটিভ কোনটা নেগেটিভ তারা সেটা জানে না। আর এর বাইরে যেটা রয়েছে সেটা হলো আওয়ামী লীগ, জামাত, অন্যান্য যে সমস্ত লোক সরকারের ভুল ধরার জন্য 10 পায়ে দাঁড়িয়ে আছে। তারা প্রতি মুহূর্তে জনগণকে উত্তেজিত করে, বিভ্রান্তি ছড়িয়ে, নানা রকম ভুয়া তথ্য, অপতথ্য প্রচার করে রাজপথকে সয়লাভ করে দিয়ে জনাব তারেক রহমান সাহেবের জীবন হারাম করে দেওয়ার জন্য প্রাণান্ত চেষ্টা করবে। এবং এক্ষেত্রে রাজনীতির যে চাণক্য নীতি আছে, সেই চাণক্য নীতির অমানবিক যে দৃশ্যগুলো, সেগুলো আমরা দেশবাসী দেখতে পাব। ফলে মানে শেখ হাসিনা গেছেন, ডক্টর মোহাম্মদ ইউনূস এসেছিলেন, আমরা খুব খুশি হয়েছিলাম, কিন্তু আমাদের এই খুশি 2-3 মাসে বেশি থাকেনি। আবার ডক্টর মোহাম্মদ ইউনূস গেছেন, জনাব তারেক রহমান সাহেব এসছে, আমরা খুব খুশি, ভীষণ রকম খুশি, আজকের দিন পর্যন্ত খুব খুশি। কিন্তু এই খুশি আগামী এপ্রিল মাসে, মে মাসে থাকবে না যদি এই তেলের যে সংকট এটি বাড়তে থাকে। অবস্থা দৃষ্টি মনে হচ্ছে সরকার বদ্ধপরিকর তেল আমদানির ব্যাপারে, পাগলের মতো তারা IMF এর পিছনে ছুটছে টাকার জন্যে, ভারতের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার চেষ্টা করছে সর্বোচ্চ ছাড় দিয়ে। এবং তার প্রেক্ষিতে ঘাটাঘাট করে আওয়ামী লীগের অনেক নেতার জামিন হয়ে যাচ্ছে, ইনু ভাই, মেনন ভাই, তারপর সেই শামসুদ্দিন চৌধুরী মানিক, ওনাদের জামিন হয়ে গেছে, সাবেক প্রধান বিচারপতি খায়রুল হক সাহেবের জামিন হয়ে গেছে। শেখ হাসিনাকে অনেকগুলো মামলা থেকে রেহাই দেওয়া হয়েছে তথ্য প্রমাণ না পাওয়ার অভাবে। এসবই ভারতের দয়া, আর সেই দয়ার বিনিময়ে যদি পেট্রোল আসে, ডিজেল আসে, আপাতত সরকারের জন্য এটি বেশি গুরুত্বপূর্ণ। ওই জেলখানে তাদেরকে বন্দি রেখে নিজেদের ক্ষমতাকে সংকুচিত করা বা ঝুঁকির মধ্যে রাখা সরকারের জন্য নিরাপদ নয়। তো একটা বেসিক পরিবর্তন আসছে, কিন্তু এই পরিবর্তন সরকার যেভাবে কাজে লাগাতে চাইবে, জামাতকে সেভাবে সুযোগ দেবে, এনসিপিকে সুযোগ দেবে? সম্ভবত না। ফলে সমস্যা দিন দিন বাড়ছে, মানুষের উত্তেজনা বাড়ছে, এবং একই সঙ্গে সঙ্গে সংকট, সমস্যা যাতে যে সংকট, সেটি ক্রমশ জটিল থেকে জটিলতর হচ্ছে।